দেশের কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কি এখন প্রশ্নপত্রের নিরাপত্তার উপর নয়, প্রশ্ন ফাঁসের বাজারের উপর নির্ভর করছে? বিদেশ থেকে ফিরে রাহুল গান্ধীর এক বিস্ফোরক অভিযোগে ফের তোলপাড় দেশের রাজনীতি। দৈনিক ভাস্করের একটি প্রতিবেদনকে সামনে রেখে তিনি দাবি করছেন ইউজিসি নেট পরীক্ষার প্রশ্ন আগেই বাজারে বিক্রি হয়েছে। আর যদি এই অভিযোগ সত্যিই হয় তাহলে শুধু একটি পরীক্ষা নয়, কাঠগড়ায় দাঁড়াবে কিন্তু গোটা শিক্ষা ব্যবস্থাটা। আর যদি অভিযোগ মিথ্যে হয় তাহলে তারও পূর্ণাঙ্গ জবাব দেওয়া সরকারের দায়িত্ব। তাহলে সত্যিটা কি? আজ সেই প্রশ্নেরই খোঁজ করব। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর আপনারা দেখছেন দৈনিক সংবাদ অনলাইনে খবরের পেছনের খবর। একটা দেশের ভবিষ্যৎ কিভাবে ধ্বংস হয়? যুদ্ধ করে, দুর্নীতি করে, না আরো নীরবে? যখন একজন ছাত্র সারা রাত জেগে পড়ল আর অন্য একজন ছাত্র পরীক্ষার ঠিক আগের রাতে প্রশ্নপত্র পড়ল এবং সে ঘুমিয়ে গেল, সেদিন শুধু একটা পরীক্ষা ভেঙে পড়ে না, ভেঙে পড়ে একটা আস্ত জাতির নৈতিক মেরুদণ্ড। আর যদি আপনার ছেলে বা মেয়ে, আপনার ভাই বা বোন, অথবা আপনি নিজে কোনো জাতীয় স্তরের পরীক্ষার প্রস্তুতিটা নেন, আর আপনার প্রথম ভরসা কি হবে? নিজের মেধা, নাকি এই ভয় যদি আবার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়? আগে একবার স্ক্রিনে লক্ষ্য করুন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এই টুইটটা। রাহুল কি লিখেছেন? আমি বাংলায় বলছি। তিনি লিখেছেন, গত সপ্তাহে অনুষ্ঠিত ইউজিসি নেট পরীক্ষাকে ঘিরে যে গুরুতর অভিযোগগুলি সামনে এলো তা অত্যন্ত উদ্বেগজনক। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার কয়েক সপ্তাহের মধ্যেই এবার যে তথ্যগুলি সামনে এলো তা হলো ইউজিসি নেট পরীক্ষার ঠিক আগে একটি 100 পাতার পিডিএফ ছড়িয়ে পড়ে। ওই পিডিএফটি প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত, যা কেবল ন্যাশনাল টেস্টিং এজেন্সির কাছেই থাকার কথা। ওই পিডিএফ এর প্রায় 90টি প্রশ্ন সোশিওলজি বা সমাজতত্ত্ব বিষয়ের আসল প্রশ্নপত্রের সঙ্গে মিলে গেছে। একই প্রশ্নপত্র বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি, রাজস্থানে 2,25,000 টাকায় বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ। একই চক্র দাবি করেছে তারা সিএসআইআর, নেট, এইচটিইটি এবং এডিএ সহ আগামী কয়েকটি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করতে পারবে। এরপরে রাহুল গান্ধী লিখেছেন, নিট ও নেট একের পর এক কেলেঙ্কারির অভিযোগ সামনে আসার পরও মোদী সরকার চোখ বন্ধ করে রয়েছে। কারণ গভীর রাত পর্যন্ত জেগে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর বছরের পর বছর কঠোর পরিশ্রম, তাদের কাছে তো তার কোনো মূল্য নেই। গোটা দেশ জানে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছ থেকে জবাবদিহি বা পদক্ষেপের আশা করা অর্থহীন। কোনো তদন্ত হবে না, ছাত্রছাত্রীরা ন্যায় বিচার পাবে না। পরিবর্তনের একমাত্র হাতিয়ার আমাদের সম্মিলিত কণ্ঠস্বর। সারা দেশের ছাত্রছাত্রীদের সেই ঐক্যবদ্ধ আওয়াজই ভারতের শিক্ষাক্ষেত্রে প্রকৃত পরিবর্তন এনে দিতে পারে। এখানে একটা কথা পরিষ্কার করে বলি, এগুলো অভিযোগ। এই অভিযোগের সত্যতা এখনো সরকারি তদন্তে প্রমাণিত হয়নি। কিন্তু অভিযোগ যদি এতটাই গুরুতর হয় তাহলে প্রশ্ন উঠবেই, স্বাধীন তদন্ত হবে কি, নাকি কয়েক দিনের রাজনৈতিক কোলাহলের মধ্যে বিষয়টি হারিয়ে যাবে? কারণ এটা কোনো একদিনের অভিযোগ নয় তো। গত কয়েক বছরে বারবার দেশের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিকে ঘিরে প্রশ্ন উঠেছে। কোথাও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, কোথাও পরীক্ষা বাতিল, কোথাও ফলাফল নিয়ে বিতর্ক। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে জানেন? রাজনীতিবিদ, মন্ত্রী, অফিসার? না না, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সেই ছেলেটা যে গ্রামের এক কোণে বসে কেরোসিনের আলোয় পড়াশোনা করেছে, সেই মেয়েটা যে বাবার গয়না বন্ধক রেখে কোচিং করেছে, সেই পরিবার যারা ভেবেছিল একটা চাকরি বদলে দেবে তাদের জীবন। ভাবুন তো, একজন ছাত্র প্রতিদিন 12 ঘন্টা পড়ল, আর আরেকজন যদি আগের রাতেই প্রশ্নপত্র পেয়ে যায়, তাহলে পরীক্ষার হলে দুজন কি সমান? আইনের চোখে হয়তো সমান, কিন্তু ন্যায়ের চোখে? এই কারণেই প্রশ্নপত্র ফাঁস শুধু একটা অপরাধ নয়, এটা লক্ষ লক্ষ সৎ ছাত্রছাত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা। আর এখানেই আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অভিযোগ যদি মিথ্যে হয় তাহলে সরকার দ্রুত তদন্ত করে দেশকে জানাক। গণতন্ত্রের বিরোধী দলের কাজ অভিযোগ তোলা, সরকারের কাজ সেই অভিযোগের উত্তর দেওয়া, আর নাগরিকের কাজ দুপক্ষের কথা শুনেই সত্যিটা খুঁজে বের করা। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার শেষ কবে ভরসা জেগেছিল? মনে করতে পারছেন না তো? অন্যায়ের কিছু নয়, কারণ একের পর এক ধাক্কায় সেই ভরসার ভিতটাই তো এখন নড়বড়ে। নিটের ক্ষত এখনো শুকলো না,
লক্ষ লক্ষ পড়ুয়ার চোখে এখনো জল, বুকে ক্ষোভ, আর তার মধ্যেই নাকি আবার ইউজিসি নেট। ভাবা যায়? রাহুল গান্ধী টুইট করে সরাসরি নিশানা করলেন কেন্দ্র আর সেই চেনা খলনায়ক ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ কে। আমরা কোন স্তরের অপদার্থতা আর নির্লজ্জতার মধ্যে বাস করছি ভাবুন তো একবার। একদিকে দেশের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, ক্ষোভে ফুটছে ছাত্র সমাজ। একজন তো যন্তর মন্তরে অনশনেই বসে গেছেন, অন্ন জল ত্যাগ করে শরীর থেকে 7 কেজি ওজন কমিয়ে ফেলেছেন। দাবি একটাই, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই। আর উল্টো দিকে ক্ষমতার অহংকার যেন চ্যালেঞ্জ ছুটছে, যেন বলা হচ্ছে ইস্তফা চাইছো, দাঁড়াও আরো একটা পেপার লিক করে দেখাচ্ছি। অভিযোগটা কিন্তু মারাত্মক। পরীক্ষার ঠিক আগে নাকি 100 পাতার একটা পিডিএফ বাজারে ছড়িয়ে পড়েছিল। ওই পিডিএফ এর বিশেষত্ব কি জানেন? এটি প্রশ্নপত্র তৈরির সেই গোপন খসড়া, যা শুধুমাত্র এনটিএ এর দপ্তরেই থাকা সম্ভব। এবার বলুন, সেনা ও বিমান বাহিনী দিয়ে পরীক্ষা কেন্দ্রে পাহারা দিয়ে কি লাভ যদি লিকটা খোদ এনটিএ এর সদর দপ্তর থেকেই হয়? সর্ষের মধ্যেই তো ভূত। আর এই প্রশ্ন পণ্য কত দামে বিক্রি হয়েছে জানেন? দৈনিক ভাস্কর সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে রাহুল গান্ধী দাবি করছেন, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, দিল্লি আর রাজস্থান হিন্দি বলয়ের এই বেল্টেই এক একটি প্রশ্নপত্র বিকিয়েছে মাত্র 2,25,000 টাকায়। বিস্ময়ের শেষ সেখানেই নয়, এই চক্রের সাহস দেখুন। এরা এতটাই বেপরোয়া যে শুধু এই পরীক্ষা নয়, আগামী দিনে লাইনে থাকা সিএসআইআর, নেট, এইচটিইটি কিংবা এডি এর মতো বড় বড় পরীক্ষার প্রশ্নপত্র অগ্রিম সাপ্লাই দেওয়ার গ্যারান্টি দিচ্ছে। গোটা দেশ বুঝে গেছে দেশের পরীক্ষা ব্যবস্থাটাই এখন একটা বড়সড় রসিকতা। কিন্তু প্রশ্ন হলো, এই তামাশা আর কতদিন চলবে? আচ্ছা চলুন একটু তারিখগুলোর দিকে এবার তাকানো যাক। পরীক্ষাটা ছিল গত 29 আর 30 জুন, আর এই লিকের খবরটা সামনে আসে 6 জুলাই। আপনি কোনো বড় সংবাদপত্র বা প্রথম সারির নিউজ চ্যানেলে এই খবরটা দেখেছেন? দেখেননি তো? ছাত্রনেতা দীপক ধনখর আর অঙ্কিত সিং ফোগাট যখনই এই জালিয়াতি নিয়ে মুখ খুললেন না, যখন সোশ্যাল মিডিয়ায় ভিডিও আর ইনস্টাগ্রাম রিল ছাড়তে শুরু করলেন, অমনি অদৃশ্য হাত সক্রিয় হয়ে উঠল। বারবার ডিলিট করে দেওয়া হচ্ছে দীপক ধনখর আর অঙ্কিত সিং ফোগাটের পোস্ট। কিন্তু তারা ফেসবুক আর ইউটিউবে বুক ঠুকে প্রমাণ নামিয়ে দিলেন। বাঘা বাঘা ছাত্র নেতারা ক্যামেরার সামনে এসে স্ক্রিনে সোশিয়োলজির প্রশ্নপত্র দেখিয়ে দিলেন। তারা স্পষ্ট দেখালেন পরীক্ষার আগেই পরীক্ষার্থীদের 2টো সেটের প্রশ্ন মুখস্থ করানো হয়েছিল, আর তার মধ্যে একটা 100 নম্বরের সেট আসল পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গেছে। দীপক ধনখর শটান অভিযোগ করেছেন, গত 28 এবং 29 জুনের মাঝরাতে পরীক্ষার্থীদের ডেকে এনে কয়েকটি বিষয়ের প্রশ্নপত্র মুখস্থ করানো হয়েছিল, আর পরীক্ষার হল থেকে যখন ছাত্রছাত্রীরা বাইরে বেরোলো, তাদের পায়ের তলার মাটি সরে গেল। তারা নিজেরাই স্বীকার করেছে যে আগের রাতে যে 2টো সেট তাদের গেলানো হয়েছিল, তার মধ্যে থেকে একটা 100 প্রশ্নের সেট আসল পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে 100% হুবহু মিলে গেছে। দীপক ধনখর স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুরো 28 মিনিটের একটা বিস্ফোরক ভিডিও তার নিজস্ব ইউটিউব চ্যানেলে এখনো জলজল করছে। তথ্য আর প্রমাণ যা আছে না, তা সেখানে রাখা আছে। এই ধসে যাওয়া পচা সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যে কজন তরুণ আজ বুক চিতিয়ে লড়াই করছে, আসল 56 ইঞ্চির ছাতি আসলেই তাদের, ক্ষমতার চেয়ারে বসে থাকা মানুষগুলোর নয়। হরিয়ানার রোদকের এই লড়াকু ছেলেটা সরাসরি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাম নিয়ে চ্যালেঞ্জ ছুড়েছে। বলেছেন, ধর্মেন্দ্র প্রধানজি, এই নিন আপনার সাধের পেপার লিকের অকাট্য প্রমাণ। স্ক্রিনে ভালো করে দেখুন আসল প্রশ্নপত্র আর মিলিয়ে নিন এই পিডিএফটা। দীপক স্পষ্ট বলছেন, 30 জুনের পরীক্ষা শেষ হতে না হতেই 29 আর 30 তারিখের প্রশ্নপত্র একটা বড়সড় সিন্ডিকেটের হাতে পৌঁছে গিয়েছিল। দেশের নানা প্রান্তে ছাত্রদের নাকি সেই প্রশ্ন মুখস্থ করানো হয়েছে। দীপক ধনখর শিক্ষামন্ত্রীকে লক্ষ্য করে যে কথাটা বলেছেন, সেটা আজ দেশের প্রতিটি যুবকের মনের কথা। তিনি বলেছেন, প্রধানজি, ক্যামেরা আর মাইকের সামনে ফাঁকা বয়ানবাজি করার দিন এবার শেষ। দেশের সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর বিশ্বাসযোগ্যতা যখন এভাবে বারবার ডাস্টবিনে লুটিয়ে পড়ে না, তখন শুধু লিপ সার্ভিস দিলে চলে না, নৈতিক দায় বলে একটা শব্দ আছে।
দীপক ধনখড় ক্যামেরার সামনে বুক চিতিয়ে বলছেন, আমরা যে প্রমাণ, যে নথি দেশের সামনে আনছি, দেশের তদন্তকারী সংস্থাগুলো দিয়ে তার ডিজিটাল ফরেন্সিক পরীক্ষা করানো হোক, এনটিএর আসল প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখা হোক। আমাদের দাবি যদি ভুল প্রমাণিত হয় তবে বুক ঠুকে দেশবাসীকে বলুন আমরা ভুল। আর আমাদের দাবি যদি সত্যি হয় তবে এই ভয়ঙ্কর অপরাধ চক্রের শিকড় কোথায় তা টেনে বের করে দেশবাসীর সামনে আনুন। আর দেশের প্রধানমন্ত্রী, তিনি তো কখনো কোনো প্রশ্নের জবাব দেননি। তার ডিকশনারিতে দায়বদ্ধতা বা জবাবদিহি বলে কোনো শব্দ নেই। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? ব্যবস্থাটা এমন তৈরি করা হচ্ছে যাতে দেশের মানুষ নিজেদের মধ্যে চুলোচুরি করে মরুক, ধর্মের নামে, জাতের নামে একে অপরের চুল টেনে মারামারি করুক। আর ওপরের স্তরে বসে থাকা সাদা কলারের ছদ্মবেশী মাফিয়ারা দেশটাকে লুটে খাক। কেউ যেন সরকারের দিকে আঙ্গুল তোলার অবকাশই না পায়। যদি ভাবেন এই অবিচারের বিরুদ্ধে বিরোধী দল রাস্তায় নেমে আন্দোলন করবে, তবে তাদের হাল কি করা হবে জানেন? যেভাবে শটান মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় গিয়ে ধাক্কা দেওয়া হয়েছে, ঠিক সেইভাবে। যে নেত্রীর পেছনে কোটি কোটি মানুষের সমর্থন আছে, গত বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের এত রকম মেসি ম্যাজিকের পরেও প্রায় 41% মানুষ ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে। 2,60,13,084 ভোট, যার নামের পাশে বোতাম টিপে ভরসা দেখিয়েছে। খোদ তার বাড়ির সামনে গিয়ে যদি এই স্তরের মস্তানি আর বেয়াদপি করা যায়, তবে এই দেশে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? ইউজিসি নেটের প্রশ্নপত্র মাঝরাতে পেনড্রাইভে বিক্রি হওয়া থেকে শুরু করে সুপ্রিম কোর্টের হাত পা বেঁধে দেওয়া, কিংবা একজন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়ে গুন্ডামি করা, এই সবকটা ঘটনা কিন্তু আলাদা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এগুলো একটা মস্ত বড় সুসংগঠিত পরিকল্পনার অংশ। আজকের দিনে দাঁড়িয়ে যারা ভাবছেন একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া মানে স্রেফ একটা বিষয়ের প্রশ্ন বাইরে চলে যাওয়া, তাদের উদ্দেশ্যে বলি, আপনারা অন্ধকারের স্বর্গে বাস করছেন। এ শুধু একটা প্রশ্নপত্রের জালিয়াতি নয়, এ হলো এই দেশের কোটি কোটি ছাত্রের, যুব সমাজের, এই দেশের ভবিষ্যতের বুকে সপাটে একটা কুঠার আঘাত। এ হলো একটা গোটা প্রজন্মের স্বপ্নকে সস্তা দরে হাঁটে বিক্রি করে দেওয়ার এক জঘন্য প্রাতিষ্ঠানিক অপরাধ। ভাবুন তো একবার, যে ছেলেটা বা যে মেয়েটা বছরের পর বছর ধরে ঘাম রক্ত এক করে পড়াশোনা করলো, যার বাবা মা নিজের পেট কেটে সন্তানের ফর্ম ফিল আপের টাকা জোগাড় করলেন, পরীক্ষার হলে ঢোকার আগে তার মানসিকতাটা ঠিক কেমন থাকে? অথচ পর্দার আড়ালে একদল কোট প্যান্ট পরা মাফিয়া, একদল মেরুদণ্ডহীন আমলা আর একদল লোভী দালাল মাঝরাতে কোটি কোটি ভবিষ্যতের ভাগ্যকে মাত্র কয়েক লক্ষ টাকায় নিলামে চড়ায়। মেধার দাম কত? 2,25,000 টাকা। বছরের পর বছর করা পরিশ্রমের মূল্য কত? এক টুকরো লিখোয়া পিডিএফ। ধিক্কার জানাই এই ব্যবস্থাকে, যেখানে সততার কোনো দাম নেই, যেখানে পরিশ্রমের কোনো মর্যাদা নেই, যেখানে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে বসে আছে এবং খোদ নিয়ামক সংস্থার সদর দপ্তর থেকে প্রশ্ন পাচার হয়ে যায়। একে আপনারা পরীক্ষা ব্যবস্থা বলবেন? এ তো পরীক্ষা নয়, এ হলো লক্ষ লক্ষ সৎ পড়ুয়ার মেধার চিতা। একটা দেশের মেরুদণ্ড ভেঙে দিতে চাইলে পরমাণু বোমা ফেলার দরকার হয় না, শিক্ষা ব্যবস্থাটাকে এইভাবে পচিয়ে দিলেই চলে। আজ যখন নিট থেকে নেট, একের পর এক জাতীয় স্তরের পরীক্ষার বিশ্বাসযোগ্যতা ডাস্টবিনে লুটিয়ে পড়ে, তখন শুধু একটা সংস্থাই কাঠগড়ায় দাঁড়ায় না, কাঠগড়ায় দাঁড়ায় গোটা দেশের শাসন ব্যবস্থা, খোদ শিক্ষা মন্ত্রক। যখন অপরাধীদের বুক চিতিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়, আর যারা সত্য সামনে আনে সেই লড়াকু ছাত্র নেতাদের পরিবারকে পুলিশ দিয়ে হেনস্থা করা হয়, তখন বুঝতেই হবে সুশাসনের কফিনে শেষ পেরেকটা পোঁতা হয়ে গেছে। কিন্তু এই ঘুটঘুটে অন্ধকারের মধ্যেও কি তবে কোনো আশার আলো নেই? চিতার আগুন কি তবে সব স্বপ্নকেই ছাই করে দেবে? না, আশার আলো একটা আছে, আর সেই আশার আলোর নাম রাহুল গান্ধী। যখন গোটা সিস্টেম এই কেলেঙ্কারিটাকে স্রেফ মাটির তলায় পুঁতে দিতে চেয়েছিল, যখন বড় বড় সংবাদ মাধ্যম মুখে কুলু পেটে বসেছিল, তখন বিরোধী দলনেতা হিসেবে তিনি নিজের বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। দেশের ভবিষ্যতের জন্য, এই ছাত্র সমাজের জন্য তিনি লড়াইটা লড়েছেন। দেশের বাইরে থেকেও তিনি এই সুসংগঠিত জালিয়াতিকে টেনে হিচড়ে একদম প্রকাশ্য দিবালোকে নিয়ে এসেছেন। আর তিনি এই সাহসটা দেখিয়েছেন বলেই
আজ অন্তত আমরা বুক ঠুকে আপনাদের সামনে এই নির্মম সত্যিটা তুলে ধরতে পারছি। আর যদি এই অবিচারের বিরুদ্ধে, এই প্রাতিষ্ঠানিক ডাকাতির বিরুদ্ধে দেশের যুব সমাজ, ছাত্র সমাজ আর আমজনতা একসুরে গর্জে না ওঠে, তবে মনে রাখবেন, কাল আপনার সন্তানের ভবিষ্যৎ কোনো এক মাঝরাতে, কোনো এক গোপন ডেরায়, কোনো এক দালালের পেন ড্রাইভে সস্তা দরে বিক্রি হয়ে যাবে। তাই সময় এসেছে এই ঘুমন্ত সিস্টেমের কড়া নাড়ার, এই অন্যায়ের শেষ দেখে ছাড়তে হবে। কারণ লড়াইটা শুধু একটা পরীক্ষার তো নয়, লড়াইটা এই দেশের অস্তিত্বের, এই দেশের ভবিষ্যতের। এই লড়াই তাই শুধু ওই হরিয়ানার ছাত্র নেতাদের নয়, রিপিট, এই লড়াই শুধু ওই হরিয়ানার ছাত্র নেতাদের নয়, লড়াইটা এখন দেশের প্রতিটি নাগরিকের। যদি আজ আমরা আমাদের সম্মিলিত কণ্ঠস্বর না তুলি, তবে কাল হয়তো প্রশ্ন করার অধিকারটুকুও চিরতরে হারিয়ে যাবে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।